30 ডেজ অফ মেশিন লার্নিং এর আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 8ম দিন। তো এখানে আমি যেটা করছি যে kaggle.com আসলে কিছুদিন আগে একটা প্রোগ্রাম চালু করেছে 30 দিনের মেশিন লার্নিং। তো এটা একেবারে বিগিনার লেভেল থেকে শুরু হয়েছে। তো প্রথম দিন ওরা একটু মেশিন লার্নিং সম্পর্কে একটু ওভারভিউ দিয়েছে এবং তারপর দ্বিতীয় থেকে সপ্তম দিন পর্যন্ত ওরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছে। তো সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে আমি লাইভে করেছি। তো যারা লাইভগুলো মিস করেছো তারা কিন্তু এই ভিডিওগুলো পাবে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে আমার নাম লিখে সার্চ করলেই পাবা। তো আজকে হচ্ছে ওদের গতকালকে ওরা পাইথন মোটামুটি আলোচনা গুছিয়ে এনেছে, তাই আজকে থেকে আবার মেশিন লার্নিং নিয়ে আলোচনা করা শুরু। তো আমি তাহলে কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করব। আর আমি লিঙ্কটা দিয়ে দিই যে আমি আসলে কোত্থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা টপিক হচ্ছে কি হাউ মডেলস ওয়ার্ক, মানে কিভাবে মেশিন লার্নিং মডেলগুলো কাজ করে। মুফাসসির আলী আসসালামু আলাইকুম বলছে। ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটা লিঙ্ক দিলাম এখানে। আমি আশা করছি আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে। যদি কথা শুনতে কোনো সমস্যা হয় বা তাহলে কমেন্টে আমাকে জানাতে পারো। তাহলে হাউ মডেলস ওয়ার্ক, কিভাবে মডেল কাজ করে সেইটা। তারপরে দ্বিতীয়ত হচ্ছে বেসিক ডেটা এক্সপ্লোরেশন, এই টপিকটাও আমরা আলোচনা করব। তো ওয়ালাইকুম আসসালাম, সাইফুল ইসলাম আজাদ। তো বেসিক ডাটা এক্সপ্লোরেশন এটা আলোচনা করবো এবং এরপর একটা এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটা আমরা করবো। তো এই 3টা ট্যাব আমি খুলে রেখেছি। তো এই সমস্যাগুলো কিন্তু আমি নিচে বানায় দিচ্ছি না, এটা হচ্ছে ওই প্রতিদিন আমার কাছে ইমেল করে যারা প্রোগ্রামে রেজিস্টার করেছে। এখন মনে হয় রেজিস্ট্রেশন বন্ধ, কিন্তু তাতে কোনো সমস্যা নাই। এই kaggle.com এ ফ্রি অ্যাকাউন্ট করা যাবে এবং এগুলা শিখতে কোনো সমস্যা হবে না। তো আমি আশা করছি আমার এই লাইভ থেকে অনেকেই তোমরা উৎসাহ পাবা এবং মেশিন লার্নিং নিয়ে আরো কাজ করবা। তো আমরা শুরু করে দিই। তোমাদের যদি পাইথন কিংবা মেশিন লার্নিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তোমরা লাইভে করতে পারো। আমি কিছুক্ষণ পর পর কমেন্ট সেকশন চেক করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসো প্রথম আলোচনা যে হাউ মডেলস ওয়ার্ক, মানে হচ্ছে মডেল কিভাবে কাজ করে। এই মডেল মানে কিন্তু ওই মডেল না আর কি। মানে কি মডেল জানি, যারা বিজ্ঞাপনে অংশগ্রহণ করে তারা না। এই মডেল মানে হচ্ছে মেশিন লার্নিং মডেল। তো ইন্ট্রোডাকশন হচ্ছে কি, we will start with an overview of how machine learning models work and how they are used. This may feel basic if you have done statistical modeling or machine learning before. Don't worry, we will progress to building powerful models soon. This course will have you build models as you go through following scenario. Your cousin has made millions of dollars speculating on real estate. He has offered to become business partners with you because of your interest in data science. He will supply the money and you will supply models that predict how much various houses are worth. তো এখানে কি হয়েছে, আমার কাজিন কি করছে, $1,000,000 বানাই ফেলছে হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা। মানে হচ্ছে ওই যে বাড়ি ঘর বেচা কেনার ব্যবসা আর কি। ফ্ল্যাট বাড়ি, জায়গা জমি এসব যে কেনে বেচে, তো এগুলো হচ্ছে রিয়েল এস্টেট। তো হি হ্যাজ অফার টু বিকাম বিজনেস পার্টনার, সে তোমার সাথে তোমাকে বিজনেস পার্টনার হওয়ার আমন্ত্রণ জানাচ্ছে এই কারণে, যেহেতু তুমি ডেটা সায়েন্স জানো, সে তোমাকে টাকা টুকা দিবে এবং তুমি কি করবে, তুমি তাকে মডেল বানায় দিবে যেটা প্রেডিক্ট করবে যে তার এই বাড়িটার দাম কত হইতে পারে। তো এখানে তার কষ্ট অনেক কমে গেল। মেশিন লার্নিং মডেল যদি ঠিকঠাক মতো প্রেডিক্ট করতে পারে তাহলে তার ব্যবসা বাণিজ্য বেশ ভালোই হবে। সুতরাং তোমাকে টাকা দিলে তার কোনো লস নেই। ইউ আস্ক ইউর কাজিন হাউ হি হ্যাজ প্রেডিক্টেড রিয়েল এস্টেট ভ্যালুজ ইন দ্য পাস্ট। এখন তুমি তোমার কাজিনকে জিজ্ঞেস করছো, আচ্ছা সে যে এতদিন প্রেডিক্ট করছে নিজে নিজে এবং প্রেডিক্ট করেই তো সে ভালো করছে বিজনেসে, তো এটা সে কিভাবে করছে। এন্ড হি সেইস ইট ইজ জাস্ট ইনটুইশন। তার ইনটুইশন মানে হচ্ছে তার মনে হয়েছে যে তার এই বাড়িটা বা এই জায়গাটার দাম এত হতে পারে। বাট মোর কোয়েশ্চেনিং রিভিলস দ্যাট হি হ্যাজ আইডেন্টিফাইড প্রাইস প্যাটার্নস ফ্রম হাউসেস হি হ্যাজ সিন ইন দ্য পাস্ট and he uses those patterns to make predictions for new houses he is considering. কিন্তু প্রথমে সে আসলে জানে না, সে নিজেই জানে না, সে কিন্তু আসলে কিছু প্যাটার্ন সে আইডেন্টিফাই করছে অতীতের দাম টাম দেখে বিভিন্ন বাড়ি ঘরের, এবং সে ওই প্যাটার্ন ব্যবহার করেই নতুন বাড়ির দাম সে একটা প্রেডিক্ট করতে পারে। তো মেশিন লার্নিং ওয়ার্কস দ্য সেম ওয়ে, মেশিন লার্নিং ও কিন্তু একইভাবে কাজ করে। উইল স্টার্ট উইথ এ মডেল কল দ্য ডিসিশন ট্রি। আমরা একটা মডেল দেখবো যেটা নাম হচ্ছে ডিসিশন ট্রি। দেয়ার আর ফ্যান্সিয়ার মডেলস দ্যাট গিভ মোর একুরেট প্রেডিকশনস।
তো এর চেয়ে আরো ভালো মডেল আছে যেগুলো আরো ভালো একুরেট, মানে আরো একুরেট প্রেডিকশন দিতে পারে তোমাদেরকে। বাট ডিসিশন ট্রিজ আর ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দে আর দ্য বেসিক বিল্ডিং ব্লক ফর সাম অফ দ্য বেস্ট মডেলস ইন ডেটা সায়েন্স। কিন্তু ডিসিশন ট্রিটা হচ্ছে কি বোঝা সহজ, এবং ডেটা সায়েন্সের আরো কিছু খুব ভালো মডেল ওইগুলা বোঝার জন্য ডিসিশন ট্রি বোঝাটা গুরুত্বপূর্ণ। সো ফর সিম্পলিসিটি উইল স্টার্ট উইথ দ্য সিম্পলেস্ট পসিবল ডিসিশন ট্রি, এই স্যাম্পল ডিসিশন ট্রি। এন্ড দেন দেখো একটা আমরা মানে জিনিসটাকে সহজ রাখার জন্য খুব সহজ সহজ সরল একটা ডিসিশন ট্রি নিয়ে আলোচনা করা হবে। তা আলোচনা শুরুর আগে থেকে কারোর কোনো প্রশ্ন আছে কি? তানভীর ইসলাম বলছে 2017-তে আপনার প্লেলিস্ট থেকে সি প্রোগ্রামিং শিখে স্টিল না এইচএসসি লেভেলে পড়াচ্ছি, শুনে খুব খুশি হইলাম, ধন্যবাদ। তো আমরা চলে যাই ডিসিশন ট্রি এর আলোচনায়। এখন এটা প্রথম, এই যে এটা কি একটা কোশ্চেন, একটা বক্সের মধ্যে আমি একটা প্রশ্ন করছি, আমি তো না, মানে যারা এটা বানাইছে, ডাজ হাউস হ্যাভ মোর দেন 2 বেডরুমস? এই বাড়িটার কি 2টার বেশি বেডরুম আছে? তাহলে এই প্রশ্নের উত্তর কি হতে পারে? এই প্রশ্নের উত্তর কিন্তু সে কিন্তু জানতে চায় না যে কয়টা বেডরুম, তাহলে কিন্তু তার অনেকগুলো উত্তর হতে পারে, কিন্তু তার ইয়েস নো অ্যান্সার, তার এই বাড়িটার মধ্যে কি 2টা বেশি বেডরুম আছে কিনা, হয় ইয়েস নইলে নো। যদি বলে নো, 2 বেডরুমের বাড়ি না, তাইলে আমি বলছি যে প্রেডিক্টেড প্রাইস হচ্ছে কি $178,000, মানে $1,78,000। কিন্তু বিদেশি কিন্তু মানুষের লক্ষ ইউজ করে না, বিদেশে মানুষ এটা বলে $178,000। আর যদি 2 বেডরুমের চেয়ে বেশি থাকে তাহলে বলবো $188,000। তো এটা খুবই একটা সিম্পল প্রেডিকশন যে এটা হইলে এটা হবে, এটা হইলে এটা হবে। So it divides houses into only 2 categories. The predicted price for any house under consideration is the historical average price of houses in the same category. তো এই যে তাহলে 178,000, 1,78,000, 1,88,000 এগুলো আসলো কোত্থেকে? এগুলো আসলে এই অতীতের যে প্রাইস আছে ওইখানে, অতীতে আমি দেখছি যে আমার কাছে হয়তো 100টা বাড়ির তথ্য আছে যেটা 2 বেডরুম বা তার চেয়ে কম ছিল, 1 বেডরুম বা 2 বেডরুমের বাড়ি। ওই 100টা বাড়ির যে প্রাইস সেটা এভারেজ করে আমি পাইছি $178,000। আবার আমার কাছে 3 বেডরুম, 4 বেডরুম, 5 বেডরুমের যে বাড়ির দাম আছে, হয়তো এরকম আমার 500টার বাড়ির ডেটা আছে, তো ওইগুলো আমি যোগ করে 500 দিয়ে ভাগ করে আমি এভারেজ পাইছি হচ্ছে $1,88,000। তাহলে আমি খুব সহজ সরল একটা প্রেডিকশন করে দিলাম। তো এটা কিন্তু একটা ডিসিশন ট্রি, ঠিক আছে। তো এটা কি বন্ধ করা যায় না? আচ্ছা, তো এটা হলো ডিসিশন ট্রি। We use data to decide how to break the houses into 2 groups and then again to determine the predicted price in each group. This step of capturing patterns from data is called fitting or training the model. The data used to fit the model is called training the data. তাহলে আমরা ট্রেন করছি কিভাবে? আমরা যে ওই যে আগের অতীতের যে 200 বাড়ি বা 500 বাড়ির প্রাইস নিয়ে এভারেজ করছি এই ক্ষেত্রে আর কি, সেটা ওইভাবে আমরা ট্রেনিং করছি। এটা বলে ট্রেন করা মডেলটাকে, বা ফিটিং করা বলে। The details of how the model is fit, how to split up the data is complex enough that we will save it for later, মানে এটা নিয়ে আরেকটু পরে আলোচনা করা হবে যেহেতু এটা একটু কমপ্লেক্স। But after the model has been fit, মডেলটাকে ফিট করার পরে অর্থাৎ ট্রেন করার পরে, you can apply it to new data to predict prices of additional homes. মানে আমার কাছে যত ডেটা আগে ছিল এটা দিয়ে আমি যদি মেশিন লার্নিং মডেলটাকে ট্রেন করে দিই, এরপর থেকে আমার কাছ থেকে যত নতুন ডেটা আসতে থাকবে আমার মডেল সেটা প্রেডিক্ট করবে। তো প্রেডিক্টটা যে সবসময় 100% মিলবে সেরকম না, কিন্তু প্রেডিক্ট করবে। এখন এই প্রেডিক্টটা যত ভালোভাবে করবে আমার মেশিন লার্নিং মডেলটা তত ভালো, অথবা উল্টো ভাবে বললে আমার মেশিন লার্নিং মডেলটা যত ভালো তার প্রেডিকশনটা তত ভালো হবে। এখন এই ডিসিশন ট্রিটাকে আমরা আরেকটু ইমপ্রুভ করবো, কারণ এটা তো খুবই একদম নাইভ, মানে একেবারে সহজ সরল, তাই না? তারকে আরেকটু জটিল করার চেষ্টা করতে হবে। এখন আমরা দেখি which of the following 2 decision trees is more likely to result from fitting the real estate training data. সেখানে 2টা ডিসিশন ট্রি দিছে। প্রথম ডিসিশন ট্রি কি জিজ্ঞেস করে যে 2 বেডরুমের চেয়ে বড় না ছোট, 2 বেডরুমের চেয়ে কম হইলে, মানে 2 বেডরুমের চেয়ে বেশি হইলে এই অবস্থা, আর 2 বেডরুম বা তার চেয়ে কম হইলে এটা। আর সেকেন্ড ডিসিশন কি, ডাজ হাউস হ্যাভ মোর দেন 2 বেডরুমস? নো, প্রেডিক্টেড প্রাইস এত, প্রেডিক্টেড প্রাইস এত। এই 2টা ডিসিশন ট্রির মধ্যে তো পার্থক্য আমরা প্রথমে দেখতেছি না, যে একই প্রশ্ন একই প্রেডিক্টেড। কিন্তু আবার দেখি
যে ডাজ দ্য হাউস হ্যাভ মোর দেন 2 bedrooms, ডাজ হাউস হ্যাভ মোর দেন 2 bedrooms, মানে একই প্রশ্ন। যদি বলি নো, 2 বেডরুমের চেয়ে কম, তাহলে 178, বেশি হইলে 188। আর আমরা যদি বলি এই যে নো, তাহলে 188, বেশি হইলে 178। তাহলে কোন মডেলটা আসলে ভালো? আমরা কিন্তু খুব কমন সেন্স দিয়ে বুঝতে পারবো যে, কারণ যেই বাড়ির বেডরুম বেশি, নিশ্চয়ই তার প্রাইসই বেশি হওয়া উচিত। তার মানে প্রথম ডিসিশন ট্রি মেক সেন্স, মানে প্রথম ডিসিশন ট্রিটা যে ডিসিশন দিচ্ছে, আমি সেটার পক্ষে যাব। কিন্তু ডিসিশন ট্রি যদি বলে আমার যে না, মোর দেন 2 বেডরুম হইলে 178 আর এর চেয়ে কম হইলে 188, তার মানে ভুল। A decision tree on the left probably makes more sense because it captures the reality that houses with more bedrooms tend to sell at higher prices than houses with fewer bedrooms. The biggest shortcoming of this model is that it doesn't capture most factors affecting home price, like number of bathroom, lot size, location. তো এই ডিসিশন ট্রিটা সিম্পলি দুইটার মধ্যে প্রথম এবং দ্বিতীয় যেটা দেখাইছে, প্রথমটা অবশ্যই ভালো। কিন্তু শুধুই কি বেডরুমের উপর ভিত্তি করে ইয়া হয়? ধরা যাক 100 মিটার স্কোয়ার একটা বাড়ির সাইজ, আর একটা বাড়ির সাইজ হচ্ছে মনে করো 200 মিটার স্কোয়ার। এখন যেটাতে 200 মিটার স্কোয়ার, ওইটা হচ্ছে 2 বেডরুমে সে একটা সুন্দর বাড়ি বানাইলো বা গান টাগান সহ। আর যেটা 100 মিটার স্কোয়ার, এখানে সে একেবারে ছোট ছোট 4টা বেডরুম বানাই দিল। তো সব সময় কিন্তু বিষয়টা তাইলে একই রকম হবে না, প্রাইসের বিষয়টা যে বেডরুমের সাথেই সমানুপাতিক হারে বাড়বে, তাই না? তো আরো কি কি জিনিস এফেক্ট করতে পারে, যেমন নাম্বার অফ বাথরুম, তোমার বাথরুম কয়টা সেটা একটা ইম্পর্টেন্ট, লট সাইজ মানে তোমার মোট জায়গা কতটুকু সেইটা, এবং লোকেশন, এটা কি গুলশান বনানী এরিয়ার নাকি না অন্য আরেকটা এরিয়ার। তো এরকম অনেক কিছুর ব্যাপার আছে, তাই না? তো এই জন্য আমাদের আরো তথ্য লাগবে, এই জিনিসগুলোর বলে ফিচার মেশিন লার্নিং মডেলের জন্য। এখানে যে নাম্বার অফ বেডরুম, এটা হচ্ছে একটা ফিচার। তা সেগুলো নিয়ে ওরা নিশ্চয়ই বলবে, আমি পড়ে যাই। You can capture more factors using a tree that has more splits. These are called deeper trees. A decision tree that also considers the total size of each house's lot might look like this. তাহলে আরেকটু অ্যাডভান্স ডিসিশন ট্রিটা এরকম হইতে পারে। প্রথমে সে প্রশ্নগুলো, ডাজ হাউস হ্যাভ মোর দেন 2 bedrooms, নো অথবা ইয়েস। নো, দুই বেডরুমের বেশি না। তো লট সাইজ লার্জার দেন 8500 স্কোয়ার ফিট, এটা কি 8500 স্কোয়ার ফিটের চেয়ে বেশি না কম? যখন বললে যে 2 বেডরুমের বেশি নাই, তা আচ্ছা বুঝলাম 2 বেডরুমের বেশি নাই, তাহলে এটা কি 8500 স্কোয়ার ফিটের চেয়ে বেশি জায়গাটা নাকি না কম? যদি বলে বেশি জায়গা, তখন বলবো যে আচ্ছা তাইলে এটা 188 কে। আর যদি না 2 বেডরুমের বেশি নাই, আবার জায়গাও 8500 স্কোয়ার ফিট না, তাহলে আমি প্রেডিক্টেড প্রাইস বললাম যে $1,46,000। আর যদি বলি যে না 2 বেডরুমের চেয়ে বেশি আছে, তখন আমি বললাম এটা কি লট সাইজ মানে পুরো জায়গাটার সাইজ কি 11,500 স্কোয়ার ফিট বা এর চেয়ে বেশি নাকি? তো এর চেয়ে বেশি যদি হয়, তাহলে আমি বললাম এটার প্রাইস হবে 2,33,000। যদি বলে না কম, তাহলে আমি বলবো এটার প্রাইস হবে 1,70,000। তো এখানে দেখো, এই যে 2 বেডরুমের বাসা, যেটার লট সাইজ 8,500 স্কোয়ার ফিটের চেয়ে বেশি, তার দাম কিন্তু 1,88,000। আর যেটা 2 এর চেয়ে বেশি বেডরুম, কিন্তু 11,500 স্কোয়ার ফিটের চেয়ে কম, তার প্রেডিক্টেড প্রাইস হচ্ছে 1,70,000। তো এইভাবে ডিসিশন ট্রি আরো জটিল হইতে পারে। আমরা দেখি এখন কি বলছে ওরা। ইউ প্রেডিক্ট দ্য প্রাইস অফ এনি হাউস বাই ট্রেসিং থ্রু দ্য ডিসিশন ট্রি। তাহলে আমি যদি একটা হাউস দেয় তোমাকে, ধরো এটাই তোমার মডেল মেশিন লার্নিং, এবং হাউস দিলে আমার কাছে তো হাউসের তথ্য থাকবে। আমি দেখলাম যে ধরো আমার বললো 4 বেডরুমের একটা হাউস, 10,000 স্কোয়ার ফিট জায়গা, এটার দাম কত হইতে পারে? তখন আমি প্রথম প্রশ্ন করব, এটা কি বামে যাবো না ডাইনে যাবো, মানে নোতে যাবো না ইয়েসে যাবো? তো যেহেতু 4 বেডরুম, তার মানে আমি ইয়েসে গেলাম। তারপরে জিজ্ঞেস করলো লট সাইজ লার্জার দেন 11,500, না আমার তো 10,000 স্কোয়ার ফিট, তাহলে আমি বললাম নো। তাহলে আমি প্রেডিক্ট করে বলে দিলাম যে যাও, আপনার প্রাইস হচ্ছে $1,70,000। তো এইভাবেই আমরা ডিসিশন ট্রি ব্যবহার করতে পারি। কিন্তু এখানে তো অল্প কয়েকটা দেখেছি, ডিসিশন ট্রিটা আরো বড় হইতে পারে। এখানে হয়তো আরেকটা আসতে পারে যে কয়টা বাথরুম আছে, তারপরে বাগান আছে কিনা, গ্যারেজ আছে কিনা, এই ধরনের অনেক কিছু থাকতে পারে। আবার বাড়িটা একতলা না দোতলা। So you predict the price of any house by tracing through the decision tree, always picking the path corresponding to the house's characteristics. The predicted price for the house is at the bottom of the tree. একদম নিচের যে ট্রির যে নিচের অংশ, সেটাতে হচ্ছে গিয়ে এই প্রেডিক্টেড প্রাইসটা আছে। The point at the bottom where we make a prediction is called a leaf. তো এই জিনিসগুলোরে বলে হচ্ছে leaf. The splits and values at the level will be determined by the data, so it's time for you to check out
the data you will be working with. তো আমাদের এটা পড়া শেষ, এখন আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় অংশে, অর্থাৎ এক্সামিন ইউর ডেটা। এক্সামিন ইউর ডেটাই তো বেসিক ডেটা এক্সপ্লোরেশন মনে হয়। তো তোমাদের যদি এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ বেসিক ডেটা এক্সপ্লোরেশন। তারপরে দেখি সি প্রোগ্রামিং বই কিনতে চাই, লিঙ্ক দেবেন। আমি লিঙ্ক দিতে পারবো না, তুমি কষ্ট করে লিঙ্কটা খুঁজে নাও। তারিফ ফুয়াদ বলছে, ভাইয়া মেশিন লার্নিং কি মিড লেভেলের প্রোগ্রামিং সেন্স দিয়ে আমি বুঝবো? পাইথন ম্যাটল্যাব দুইটা ল্যাঙ্গুয়েজ জানলে কতটুকু ইফেক্টিভ হবে? তো এটা তুমি বুঝবা কিনা, এটা আসলে তুমি যখন যদি বুঝার চেষ্টা করো তখন দেখো বুঝো কি বুঝো না। আমার এই ভিডিওগুলো দেখে যদি মনে হয় যে তুমি বুঝতেছো তাহলে বুঝবা, আর যদি মনে হয় যে তুমি বুঝতেছো না তাহলে বুঝতেছো না। তারপরে হ্যাঁ আচ্ছা, আর কোনো কমেন্ট নাই, তাহলে আমি চলে যাচ্ছি হচ্ছে বেসিক ডেটা এক্সপ্লোরেশন। কপি এন্ড এডিটে যাই। ইউজিং প্যান্ডাস টু গেট ফ্যামিলিয়ার উইথ ডেটা। তো এই প্যান্ডা মানে কি? প্যান্ডা এটা কিন্তু প্রাণী পান্ডা না, এটা হচ্ছে পাইথনের লাইব্রেরি পান্ডাস বা প্যান্ডাস। তো এটা দিয়ে কি করে? এটা নিয়ে ডেটা নিয়ে কাজকর্ম করে, তো এই লাইব্রেরি দিয়ে। দ্য ফার্স্ট স্টেপ ইন এনি মেশিন লার্নিং প্রজেক্ট ইজ ফ্যামিলিয়ারাইজ, যে বাক্যটা মানে ভুল আছে, ইজ টু ফ্যামিলিয়ারাইজ ইউরসেলফ উইথ দ্য ডেটা। You will use the pandas library for this. Pandas is the primary tool data scientists use for exploring and manipulating data. Most people abbreviate pandas in their code as PD. We do this with the command. আমরা যেমন আগে দেখছিলাম পাইথনের একটা লাইব্রেরি নাম হচ্ছে এখানে pandas, এটাকে আমার ইম্পোর্ট করতে হবে, এবং আমার যাতে বারবার pandas টাইপ করতে না হয় এজন্য আমি ইম্পোর্ট pandas as PD করলাম। তাহলে আমি প্যান্ডার যেসব ফাংশন সেটাকে আমি পিডি ডট দিয়ে অ্যাক্সেস করতে পারবো, আমার প্যান্ডাস লিখতে হবে না। তো আমার ড্রাফট সেশনটা স্টার্টিং, কারণ এটা স্টার্ট করতে একটু সময় লাগে। একজন জিজ্ঞেস করছে যে কোন ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে মেশিন লার্নিং এর জন্য। আমরা এইখানে যে কোর্সটা করতেছি তার জন্য পাইথন শেখা লাগবে, এবং গত 7 দিন কিন্তু পাইথন নিয়ে আলোচনা হয়েছে। তুমি ফেসবুকে আমার পেজে ভিডিওগুলো দেখতে পারো, কিংবা ইউটিউবে আমার চ্যানেলে যেতে পারো। The most important part of the pandas library is the data frame. সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ডেটা ফ্রেম। ডেটা ফ্রেম হচ্ছে কি? আর ডেটা ফ্রেম হোল্ডস দ্য টাইপ অফ ডেটা ইউ মাইট থিঙ্ক অফ অ্যাজ এ টেবল। তোমরা যদি টেবিলের কথা চিন্তা করো, রো আছে, কলাম আছে, তো এই ধরনের ডেটা একটা ডেটা ফ্রেমে থাকে। কিংবা তোমরা যারা এক্সেল ব্যবহার করছো, এক্সেলে যে স্প্রেডশিটে যেরকম ডেটা থাকে, হ্যাঁ, দিস ইজ সিমিলার টু এ শিট ইন এক্সেল অর এ টেবিল ইন এসকিউএল ডেটাবেস। আচ্ছা, বুঝলাম। তো pandas has powerful methods for most things you will want to do with this type of data. As an example, we look into the data about home prices in Melbourne, Australia. তো যেহেতু আমার পাশের স্টেটের নাম হচ্ছে ভিক্টোরিয়া, ওইটার শহরের নাম হচ্ছে মেলবোর্ন। সেই মেলবোর্নে কি করবে? ওইখানে যে ডেটা অ্যাবাউট হোম প্রাইসেস, ওই ডেটা সেট ওরা দেখবে। ইন দ্য হ্যান্ডস অন এক্সারসাইজ, কারণ এরপরে আমাদের একটা এক্সারসাইজ আছে যেটা আমি লাইভে করে দেখাবো। You will apply the same process to a new data set which has home prices in Iowa. Iowa হচ্ছে আমেরিকার একটা জায়গা, আমেরিকার একটা স্টেট মনে হয়, অথবা স্টেট, হ্যাঁ স্টেট হওয়ার সম্ভাবনা। তো the example Melbourne data is in the file path input / Melbourne housing snapshot / mel_data.csv, মানে এই ফাইলে ডেটা আছে। We load and explore the data with the following commands. তাহলে এই ডেটাটা আমরা লোড করবো কিভাবে? তো এই সিএসভিটা তোমার কম্পিউটারে থাকতে পারে। তো এখানে আমার মেলবোর্ন ফাইল পাথ, এই ভেরিয়েবলটা লাগবে। এই ফাইল পাথটা হচ্ছে এই, আর মেলবোর্ন ডেটাটা তাহলে কি? এটা একটা ডেটা ফ্রেম। এটা আমি কি করব? পিডি কি জিনিস? ওই যে প্যান্ডাসটাকে পিডি হিসাবে করছিলাম, পিডি ডট রিড সিএসভি, যে রিড আন্ডারস্কোর সিএসভি দিলে সেই সিএসভি ফাইল রিড করে ফেলবে, এবং এটা কোন সিএসভি ফাইলটা রিড করবে এটা মাঝখানে মানে আর্গুমেন্ট হিসেবে সেটা পাঠাতে হবে, তাহলে সেটা লোড হয়ে যাব। এবং এরপর আমরা মেলবোর্ন আন্ডারস্কোর ডেটা, এটা হচ্ছে এখন একটা ডেটা ফ্রেম, এটাকে আমরা ডিসক্রাইব করতে পারি, ডট ডিসক্রাইব একটা মেথড। তো আমরা দেখি এটা করলে কি হয়। এই যে আমরা ডিসক্রাইব করে ফেলছি, তাহলে আমরা দেখতেছি এখানে কি কি জিনিস আছে। রুমস, প্রাইস, ডিস্টেন্স, পোস্ট কোড, বেডরুম টু বাথরুম, কার, ল্যান্ড সাইজ, বিল্ডিং এরিয়া, ইয়ার, আর একটু যদি ডানে যাই, ইয়ার বিল্ড, ল্যাটিচিউড, লঙ্গিটিউড,
এতটা প্রপার্টি আছে। তো এখানে আবার কি কাউন্ট, মানে মোট কয়টা আছে ডেটা, তারপরে মিন মানে হচ্ছে অ্যাভারেজ, এসটিডি বোধ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, 25th percentile, 50th percentile, 75 percentile বা 75th percentile, ম্যাক্স। তো এগুলো হচ্ছে ভ্যালু, জেনে মিনিমাম ভ্যালু হচ্ছে একটা রুমের। তো 10 আমরা ম্যাক্স দেখে বুঝতে পারতেছি 10 রুমের বাড়ির তথ্য আছে এখানে। আবার এভারেজটা কোথায়? এভারেজ হচ্ছে 2 দশমিক, এভারেজ বাড়ির বেডরুম হচ্ছে 2.93 এভারেজ করার পরে। 15th পার্সেন্ট মানে মিডিয়ান যদি বলি, মিডিয়ান হচ্ছে 3। তো আমি আশা করি যে স্ট্যাটিস্টিক্যাল এই কনসেপ্ট গুলোর সঙ্গে তোমরা খুব পরিচিত, কিন্তু খুব জটিল কিছু না। মিডিয়ান হচ্ছে তুমি যদি সবকিছু একটা লিস্টের মধ্যে রাখো, ছোট থেকে বড় ক্রমে সাজাও, একদম মাঝখানের যে ভ্যালুটা সেটা হচ্ছে মিডিয়ান। কারণ তোমাদের মধ্যে যাদের মাথায় বুদ্ধি বেশি তারা বলবো যে স্যার যদি এখানে থাকে 3টা, এখানে থাকে 3টা, 6টা ভ্যালু থাকলো, তাহলে তো মাঝখানে কোনো ভ্যালু নেই। কিন্তু মাঝখানে তখন 2টা ভ্যালু থাকে, এই 2টার অ্যাভারেজ নিলেই মিডিয়ানটা চলে আসবে। আর বেজোর হলে তো মাঝখানে যেটা থাকবে সেটাই, এটা হচ্ছে মিডিয়ান। আর এই মিডিয়ানটারই 50th পার্সেন্টাইল বলা। আর আর এর অর্থ হচ্ছে এটার অর্ধেক, এটা হচ্ছে বড়, অর্ধেক এটা হচ্ছে ছোট। আর বাকি জিনিসগুলা কি সেটা আমার পক্ষে এই মুহূর্তে এক কথায় বলা কঠিন, কিন্তু তোমরা ধারণা করে নিতে পারো 25th পার্সেন্টাইল মানে কি, 75th পার্সেন্টাইল মানে কি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, সেটা স্ট্যাটিস্টিক্স এর একটা জিনিস, যে এই ইয়ে থেকে কতটুকু দূরে আছে, যেটা সম্ভবত মিডিয়ান থেকে কতটুকু দূরে বা মিন থেকে কতটুকু দূরে, তো আমার মনে নাই। কিন্তু অসুবিধা নাই, হতাশ হইও না, আমরা সামনে আগাই। এখন বলো এই যে ইন্টারপ্রেটিং দ্য ডেটা ডেসক্রিপশন, এই যে ডেটা ডেসক্রিপশন যে আসলে এটাকে একটু এরা এখন তর্জমা করছে, তো তর্জমাটা দেখি। The results show 8 numbers for each column in your original data set. The first number count, ও আচ্ছা কাউন্টেরটা বলে, কাউন্ট মানে হচ্ছে কয়টা আছে। The count shows নন মিসিং ভ্যালুজ, মানে হচ্ছে কয়টার মধ্যে আসলে ভ্যালু আছে। তো মিসিং ভ্যালু আবার কি, অনেক সময় এরকম থাকতে পারে যে আমার রোতে ঠিকঠাক মতো তথ্য নেই, অনেক তথ্য মিসিং থাকতে পারে। তো সেটা আর কাউন্ট দেখা যায় মিসিং না এরকম ভ্যালু কয়টা আছে। মিসিং ভ্যালুজ অ্যারাইজ ফর মেনি রিজন। For example, the size of the second bedroom wouldn't be collected when serving a one bedroom house. তোর সেকেন্ড বেডরুমের সাইজ কত? তো যেসব বাসা হচ্ছে ওয়ান বেডরুম, তো নিশ্চয়ই তাদের সেকেন্ড বেডরুম থাকবে না, তাহলে সেকেন্ড বেডরুমের সাইজ থাকার প্রশ্ন থাকে না, তাহলে ওই ঘরটা ফাঁকা থাকবে, এই জন্য এখানে ডেটা থাকবে না। তো উইল কাম ব্যাক টু দ্য টপিক অফ মিসিং ডেটা, তো মিসিং ডেটা সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হবে। দ্য সেকেন্ড ভ্যালু is the mean, which is the average. mean মানে হচ্ছে average, statistics এর ভাষায় এটা বলে mean. Under that, STD হচ্ছে standard deviation, which measures how numerically spread out the values are. মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে ভ্যালুগুলো কিরকম, আহ, বিন্যাসটা কিরকম আর কি। তো এটা তোমরা আসলে একটা উদাহরণ দেখালে বুঝবা। আমি একটু ইয়ে করতে দেখাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখানে একটা ছবি আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করার ফর্মুলা আছে, কিন্তু এই যে আমি যেটা দেখাইতে যাচ্ছিলাম ছবিতে, হ্যাঁ, যে এই একদম এই যে আমরা যে এখানে একটা যে ছবিটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে একেবারে মাঝামাঝি, তার মিডিয়ান। তার আমি যদি বলি ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এটা কিরকম বিস্তৃত আর কি। তো এটা নির্ভর করে যে যত বেশি ডেটা হচ্ছে, যদি ইয়ে সেন্ট্রালের কাছাকাছি থাকতে পারে, আবার কি হইতে পারে সেন্ট্রালের দূরেও থাকতে পারে। তো এই জন্য আমার এখানে এই জিনিসগুলো আছে, যে মিন, তো এভারেজ, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো এটা নিয়ে পরবর্তী আলোচনা যদি করা না হয়, এটা নিয়ে আমি আরেকদিন একটা ভালো জায়গা থেকে পড়ে বুঝাই দিব। তো আমরা এখন ডাটা এক্সপ্লোরেশনে ফেরত যাই। So under that, STD is a standard deviation which measures how numerically spread out the values are. To interpret the mean, 25th percentile, 50th percentile, 75th percentile and max values, imagine sorting each column from lowest to highest values. The first value is the mean. ধরো ছোট থেকে বড় যদি হয়, একদম প্রথম ভ্যালুটা হচ্ছে মিন, মানে সবচেয়ে কম, আর ম্যাক্স হচ্ছে একদম শেষ ভ্যালুটা। এবং কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ গেলে তুমি বলতে পারো 25th percentile, মাঝামাঝি গেলে বলতে পারো 50th percentile, 4 ভাগের 3 ভাগ গেলে বলতে পারো 75th percentile, ঠিক আছে। So if you go a quarter way through the list, you will find a number that is bigger than 25% of the values and smaller than 75% of the values. That is the 25th percent value.
pronounced 25th percentile, and the 50th and 75th percentiles are defined analogously, একইভাবে সেটা defined, and the max is the largest number, এবং max হচ্ছে সবচেয়ে বড় নাম্বার। এখন আমার টার্ন হচ্ছে কি ফার্স্ট কোডিং এক্সারসাইজ। বলো, এখন আমরা কোডিং এক্সারসাইজ করব, তার আগে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? সে ভয়েস মাঝে মাঝে ব্রেক করতেছে। একজন বলছে যে আমার ল্যাপটপ এটার সঙ্গে লাগানো, আমি এক কাজ করি, ল্যাপটপটা ডিস্টার্ব মানে ল্যাপটপ কানেক্ট হয়ে যাচ্ছে বারবার, ওই জন্য আমি এখন আশা করি আর ভয়েস। তো একজন বলছে যে জান্নাতুল ফিরদৌস, প্রচুরকটাই মূলত মিন, যেটা আমরা ক্লাস 9-10 গণিত বই। না, প্রচুরক মিন না, প্রচুরক হচ্ছে ফ্রিকোয়েন্সি, মিন মানে হচ্ছে গড় বা এভারেজ। মিন, মিডিয়ান, আর একটা আছে মড। মড হচ্ছে প্রচুরক। তো আসো এক্সারসাইজ করি আমরা। The exercise will test your ability to read data file and understand statistics about the data. In later exercises, we'll apply techniques to filter the data, build a machine learning model, and iteratively improve your model. তো আমরা এখানে যে ডেটা নিয়ে শুরু করব, পরবর্তী এক্সারসাইজ গুলাতে, মানে আজকে না অন্য দিনগুলোতে, আমরা এই ডেটা থেকেই মেশিন লার্নিং মডেলটা তৈরি করবো। এই জন্য এই ডেটাটা বোঝা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। The course example use data from Melbourne. To ensure you can apply these techniques on your own, you'll have to apply them to a new data set with house prices from Iowa. The exercise use a notebook coding environment. In case you're unfamiliar with notebooks, we have a 90-second intro video. তো এটা হচ্ছে একটা নোটবুক আর কি। Run the following cell to set up code checking which will verify your work as you go. তো এটা আমার আসলে প্রথমে করতে হবে। রান করতে দিলাম, একটু টাইম লাগে। তো আশা করি এখন সাউন্ড ঠিক মতো আসতেছে। তো তোমরা, বিষয়গুলো কিন্তু সহজ, মানে তোমরা যদি একটু কমন সেন্স অ্যাপ্লাই করো এবং মোটামুটি স্কুল কলেজের লেভেলের গণিত দিয়ে অনেক কিছু করে ফেলা সম্ভব, এটা যদি ঠিক মতো বুঝো। তো সেট আপ কমপ্লিট। এখন ইনপুট পান্ডাস স্পিড, এটা তো করলাম। আইওয়া ফাইলের পার্টটা কই, এটা হচ্ছে ইনপুট হোম ডেটা ফর এমএল কোর্স ট্রেন ডট সিএসভি। তাহলে হোম ডেটা, ফিল ইন দ্য লাইন বিলো টু রিড দ্য ফাইল ইনটু ভেরিয়েবল হোম ডেটা। তাহলে এটা কি হবে, এই যে পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি আইওডব্লিউএ আইওয়া ফাইল পাথ। তাহলে আমার ডেটা রিড হয়ে গেল। স্টেপ 1 চেক কারেক্ট। এই যে ওদের সলিউশনটা আমরা দেখতে পারি, পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি হয়ে গেল। এবার রিভিউ দ্য ডেটা, প্রিন্ট সামারি স্ট্যাটিস্টিক্স ইন দ্য নেক্সট লাইন। মানে এটার এই যে আমার ডেটা ফ্রেমটা, এটার সামারি স্ট্যাটিস্টিক্স যদি আমি দেখতে চাই, তাহলে আমি কি লিখবো, পিডি ডট ডিএস, না পিডি ডট না, হোম ডেটা, এটা হচ্ছে ডেটা ফ্রেমের নাম। এটা প্রিন্ট হলো না কেন? হোম ডেটা ডট ডেসক্রাইব, ওই এখানে যে ড্যাশ 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 আছে তারপরে লিখতে হবে কোডটার জন্য। এটাকে আমি ডিসক্রাইব করলাম, আমি দেখতেছি কি কি আছে। এমএস সাব ক্লাস, লট ফ্রন্টেজ, লট এরিয়া, ওভারঅল কোয়াল, ওভারঅল কন্ডিশন, ইয়ার বিল্ড, ইয়ার রিমডেল, যাই হোক এখানে অনেক ফিচার আছে। তো এখানে সেগুলোর সম্পর্কে তথ্য আছে। এখন এই তথ্যগুলা পরে আমার এখানে উত্তর দিতে, হোয়াট ইজ দ্য এভারেজ লট সাইজ, লট এরিয়া, তাই না? এভারেজ কত, এভারেজ হচ্ছে মিন, এটা হচ্ছে এত। রাউন্ডেড টু দ্য নিয়ারেস্ট ইন্টিজার, তাহলে 10,517, 517। As of today, how old is the newest home? Current year, the date in which it was built.
সবচেয়ে নতুন বাড়ি কোনটা, এটা তাহলে আমরা দেখি। এখানে ইয়ার কোথায়, ইয়ার বিল্ড, একটা আছে ইয়ার সোল্ড, আর কি কোনো ইয়ার আছে? আচ্ছা, ইয়ার বিল্ড একটা আছে, এই যে হ্যাঁ ইয়ার বিল্ড আছে। তো হাউ ওল্ড ইজ দ্য নিউয়েস্ট হোম? তো ইয়ার বিল্টের মধ্যে মিনিমাম হচ্ছে 1971, মানে 1971 সালের, সরি মিন না, মিনিমাম হচ্ছে কোনটা, এটা 1872 সালে তৈরি একটা বাড়ি আছে। আর ম্যাক্স হচ্ছে কি 2010 সালে তৈরি একটা বাড়ি আছে। মানে আমার যে ডেটা সেট আছে এর মধ্যে ইয়ার বিল্টের মধ্যে সবচেয়ে কম ভ্যালু হচ্ছে মিনিমাম, আর সবচেয়ে বেশি এই বেশি ভ্যালুটা আছে ম্যাক্সিমামে। অর্থাৎ এটা হচ্ছে নিউয়েস্ট 2010। তাহলে কারেন্ট ইয়ার থেকে দ্য ডেট ইন হুইচ ইট ওয়াজ বিল্ড, তাহলে এটা হচ্ছে কত সাল? এটা 2021 থেকে 10 গেলে 11 থাকবে। এখন আমি রান করি, তো এটাও কিন্তু আমার কারেক্ট। ঠিক আছে, মানে আমরা সঠিক ভাবেই তথ্যটা বুঝতে পারছি। দ্য নিউয়েস্ট হাউস ইন ইউর ডেটা ইজন্ট দ্যাট নিউ, বেশি নতুন না, কিন্তু অলরেডি 11 বছরের পুরনো। আ ফিউ পটেনশিয়াল এক্সপ্লেনেশন ফর দিস, এটা কেন এরকম হলো? এক, দে হ্যাভেন্ট বিল্ট নিউ হাউসেস হোয়ার দিস ডেটা ওয়াজ কালেক্টেড, মানে যেখান থেকে এই ডেটাটা আমি কালেক্ট করছি এটা 2021 সাল, তার মানে হচ্ছে এরপরে আসলে আর কোনো বাড়ি তৈরি হয় নাই, এরকম হইতে পারে। অথবা দ্য ডেটা ওয়াজ কালেক্টেড এ লং টাইম এগো, আসলে ডেটাটা কালেক্ট হয়েছে আগে, এটা হয়তো 2011 সালের ডেটা। হাউসেস বিল্ট আফটার দ্য ডেটা পাবলিকেশন উডন্ট শো আপ, সুতরাং আমি যেই সোর্স থেকে ডেটাটা ব্যবহার করছি ওইখানে যদি সেই ডেটাটা যদি তৈরি হয় 2011 সালে, তাহলে নিশ্চয়ই 2011 সাল এবং তার পরবর্তী সালে তৈরি বাড়িগুলার ডেটা এখানে থাকবে না। তো ইফ দ্য রিজন ইজ এক্সপ্লেনেশন ওয়ান অ্যাবভ, যদি কারণ 1 নাম্বারটা হয়, অর্থাৎ এরপরে আর এখানে কোনো বাড়ি তৈরি হয় নাই, ডাজ দ্যাট এফেক্ট ইউ ট্রাস্ট ইন দ্য মডেল ইউ বিল্ড উইথ দিস ডেটা? হোয়াট অ্যাবাউট ইফ ইট ইজ রিজন টু? হাউ কুড ইউ ডিগ ইনটু দ্য ডেটা টু সি হুইচ এক্সপ্লেনেশন ইজ মোর প্লজিবল? তো এখন হইল গিয়ে কাহিনী কি, যে এটা আসলে কেন, মানে এই ডেটাটা এরকম কেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন করতে হবে। ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট কিংবা মেশিন লার্নিং, তার কাজ কিন্তু শুধু কোড লিখে যাওয়া না, মডেল তৈরি করা না। তো এই ধরনের অনেক জায়গায় কমন সেন্স খাটাইতে হয়, কারণ কমন সেন্স ঠিকঠাক মতো না, মানে বিজনেস প্রবলেমটা বুঝে কমন সেন্স যদি না খাটাও, তাহলে তুমি অনেক সময় সঠিক ফিচার ইয়ে করতে পারবা না, বা তোমার মডেলটা বায়াসড হতে পারে, বা অনেক সেরকম সমস্যা হতে পারে। এজন্য ডেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এখন আমি ডেটা থেকে আর কি বুঝতে পারি? আমার একটা আছে না, ইয়ার সোল্ড, ইয়ার সোল্ডে গিয়ে দেখতে পাচ্ছি 2010 সালের পরে আর কিন্তু কোনো ডেটা নেই, ম্যাক্সিমাম 2010। তার মানে কি আমার তৈরি তৈরি হইতে পারে 2010 সালের পর কোনো তৈরি হয় নাই, কিন্তু তাই বলে কি ওইখানে আর কোনো বাড়ি বেচা কেনা হবে না? যদি 2010 সালের পর আর কোনো বাড়ি বেচা কেনা না হয়, তাহলে তো আমার, তার মানে ওই এলাকায় এই আইওয়া স্টেটে বাড়ি বেচা কেনা বন্ধ, বা কেউ তাইলে এত আর এখানে আমার মেশিন লার্নিং মডেল এসব করতে গিয়ে লাভ নেই, কারণ এখানে যেহেতু আমি রিয়েল এস্টেটের ব্যবসা করতে যাব, আমি যদি এটা করি তাহলে কি লাভ হবে? কোনো লাভ হবে না, কারণ এখানে তো কোনো ব্যবসা নাই। তার মানে এটা ঠিক হইতে পারে না যে 2010 সাল, তার মানে আমি যেটা বুঝলাম যে দে হ্যাভেন্ট বিল্ট নিউ হাউসেস হোয়ার দিস ডেটা ওয়াজ কালেক্টেড, এটা সত্যি না। আমার ধারণা হচ্ছে এই ডেটাটা অনেক আগের, এবং হাউসেস বিল্ট আফটার দ্য ডেটা পাবলিকেশন উডন্ট শো আপ, তো এটাই মনে হয় হবে আর কি কাহিনী। তাহলে আমি আমার ভার্সনটা সেভ করি। তো আজকে এই পর্যন্তই। তো আমরা মেশিন লার্নিং এর খুব বেসিক জিনিসপত্র দেখলাম। প্রথমে আমরা জানতে পারলাম যে একটা মেশিন লার্নিং এর মডেল সে কিভাবে কাজ করে, একটা খুবই সিম্পল মডেল ডিসিশন ট্রি দিয়ে আমরা সেটা বুঝলাম, এবং আমরা ডেটা ফ্রেম কি জিনিস দেখলাম, এবং সেই সঙ্গে একটা এক্সারসাইজও করলাম। খুবই সহজ জিনিস, আশা করি তোমরা অনেকেই সাথে সাথে এটা করছো, কিংবা যারা পরবর্তীতে এই ভিডিওটা ইউটিউবে দেখছো তারা এটা করে ফেলবা। শুধু ভিডিও দেখে গেলে কিন্তু হবে না। এখন আমি দেখবো তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে কিনা। একজন সুমন হাসান বলছে এর মানে হচ্ছে ওই জায়গায় আর ডেটা কালেক্ট করা হয় নাই। হ্যাঁ, আমারও একই মতামত। এটা জনিও সেই কথাই বলছে। তো ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল, অবশ্যই আজকের চেয়ে আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র, সম্ভবত ডেটা ফ্রেম নিয়েই কাজকর্ম হবে আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আপাতত বিদায়।